নেপালের রাজপথে জনরোষ, রাস্তায় ফেলে মন্ত্রীদের মার, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাড়ি ভাঙচুর, আগুন। গতকাল দুপুরে প্রধানমন্ত্রী ওলি তিনি ইস্তফা দেন, বিকেলে ইস্তফা দেন রাষ্ট্রপতি। দিনের শেষে বিদ্রোহের গনগনে আছে গরম নেপাল সেনার হাতে। সেনার নিয়ন্ত্রণে এখন নেপাল, বিদ্রোহে নাচে জ্বলছে কাঠমান্ডু। প্রধানমন্ত্রীর ইস্তফার পরই অপারেশনের সেনা, শান্তি বজায় রাখতে নিরাপত্তার দায়িত্বে নেপালের সেনা। আগেই সাংসদের পদ ছাড়ার বার্তা চিফ অফ আর্মি স্টাফের। তাহলে কি সেনা শাসনের পথে এভারেস্টের দেশ? আর আমরা নেপালের উদ্ভূত পরিস্থিতি নিয়েই কথা বলবো। রয়েছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চক্রবর্তী। অনিকবাবু, আপনাকে স্বাগত জানাই। অনিক চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, মাফ করবেন, আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। মিমি কথা বলছি আপনার সঙ্গে। অনিকবাবু, এই মুহূর্তে যে প্রশ্নটা সবার মনে প্রথমেই আসছে যে কোন পথে এখন নেপাল? এই মুহূর্তে গোটা দেশটা সেনার নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু একটা সিভিলিয়ান গভর্নমেন্ট তো প্রয়োজন, একটা নির্বাচিত সরকার দরকার। সেই জন্য কোন পথে এখন এগোবে এই দেশ? দেখুন, সেনা যে নিজেদের হাতে আপাতত শাসন ক্ষমতা তুলে নিয়েছে সেটা আমরা শুনতে পাচ্ছি। যেটা হতে পারে সেটা হচ্ছে সেনা আপাতত কয়েকদিন তারা নিজেদের হাতেই শাসন ক্ষমতা রাখবে। সেনার প্রথম এবং প্রধান কাজ হবে শুধু কাঠমান্ডু নয়, কাঠমান্ডু সহ সারা দেশে শান্তি ফিরিয়ে আনা। তারপরে যেটা সেনা করতে পারে, কারণ এখনো উন্মত্ত জনতা তারা যা যা করে চলেছে সেটা তো সবকিছু সমর্থনযোগ্য নয়, নিন্দনীয়। কেননা একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর ওপরে যে আক্রমণ হয়েছে সেটা নিন্দনীয়। ফলে সেনাকে প্রথমেই শান্তি প্রতিষ্ঠা করতে হবে সারা দেশে। তারপরে সেনা যেটা করবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার তারা হয়তো করবে। 4টি নাম উঠে আসছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকেও আমরা 4টি নাম পাচ্ছি। সেই 4টি নামের মধ্যে সেনার হয়তো পছন্দ প্রাক্তন একজন বিচারপতি সুশীলা কার্কি, কিন্তু যেটা শোনা যাচ্ছে যে ছাত্র যুবারা পছন্দ করছেন র্যাপার এবং কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে। আরো 2টো নাম আছে, সুদান গুরুং এবং রবি লামচা। ফলে সেনা যেটা করবে, সেনা একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়তো গঠন করবে কিছুদিন পরে। গঠন করে দেশে আগে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা করবে, তারপরে নির্বাচন ধীরে ধীরে হবে, যেটা বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক একই রকম অবস্থা আমরা দেখতে পেয়েছি। একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। নেপালেও সেনা হয়তো সেই পথেই এগোবে, কিন্তু একটা সরকার না থাকলে কিন্তু নেপাল আরো উন্মত্ততা, আরো উশৃঙ্খলতার দিকেই নেপাল এগোবে। ফলে আগামীতে নেপাল এই পথই হয়তো অনুসরণ করবে। সেনা হয়তো আপাতত ক্ষমতা নিজেদের হাতে রাখবে, তারপর একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করে তার হাতে ক্ষমতা তুলে দেবে। অনেকভাবে এই যে প্রবল অস্থিরতা, সোমবার মঙ্গলবার যেটা আমরা দেখলাম, একেবারে অশান্ত নেপাল, মানুষের যে একটা জনরোষ বলা যায়, গণ অভ্যুত্থান বলা যায়, যেটা শুরু হয়েছিল ছাত্র যুবদের দিয়ে, জেন জির আন্দোলন, যেটা পরবর্তীতে গণ অভ্যুত্থানের একটা চেহারা নিল, ঠিক যে ছবিটা আমরা বাংলাদেশেও দেখেছিলাম এবং শ্রীলঙ্কাতেও আমরা 2022-এ যে উল্লাস দেখেছিলাম মানুষের, প্রেসিডেন্টের বাড়ির ভিতর ঢুকে ভাঙচুর।
এটা কোথাও গিয়ে মনে হয় যে এর পিছনে কি থাকতে পারে? শুধুই কি এই একটা সাময়িক সমস্যা, সেই যে ক্ষোভ সেটাই উগড়ে দিচ্ছে মানুষ, নাকি এটা দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পিছনে একটা অদৃশ্য শক্তির হ্রাস রয়েছে? দেখুন, যে তিনটে কারণ আপনি বললেন, এই তিনটে কারণই রয়েছে। কালকেও আমি অনেক জায়গায় বলেছি যে একটা পুঞ্জীভূত ক্ষোভ তো ছিলই ছাত্র যুবার, কেননা দেশে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। অলি সরকার এবং তার পূর্ববর্তী সরকার, তারা অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে ঠেকেছে। দেশে বেকার সমস্যা আছে, ছাত্র যুবাদের সামনে কোনো স্বপ্ন নেই, কোনো দিশা নেই। এরকম অবস্থায় একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল, তার বহিঃপ্রকাশ হয়েছে। সেই স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে সোশ্যাল মিডিয়াকে ব্যান করা, সেইটা হয়েছে। তাছাড়াও যেগুলো হচ্ছে সেটা হচ্ছে যে এই সরকারকে ফেলে দেওয়ার কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল। আপনি যদি লক্ষ্য করেন যে এই দুদিনের যে আন্দোলন, যেটা গণবিদ্রোহের চেহারা নিয়েছে, সেটা কিন্তু অলি সরকারকে একদম সরিয়ে দিয়েছে, যেটা আমরা বাংলাদেশেও দেখেছিলাম। এবং এর পেছনে কিন্তু বিদেশি শক্তির হাত থাকাটা কিন্তু অমূলক নয়, থাকতেই পারে, কেননা নেপালে অনেক রকম বিদেশি শক্তির ভেস্টেড ইন্টারেস্ট আছে। নেপালে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, বাণিজ্যের ব্যাপার আছে, আর খেয়াল রাখতে হবে নেপালের সাথে চীনের দীর্ঘ বর্ডার আছে, সীমান্ত। ফলে সব মিলিয়ে, এবং যে সোশ্যাল মিডিয়া গুলোকে ব্যান করা হয়েছিল, যে অ্যাপ গুলোকে, সেগুলো বেশিরভাগই আমেরিকান। ফলে সেখানে একটা আমেরিকান বিজনেস ধাক্কা খাওয়া এবং অন্যান্য যে ইন্টারেস্ট গুলো আছে, রাজনৈতিক ইন্টারেস্ট, সেগুলো কিন্তু সব এই আন্দোলনের পেছনে কাজ করে থাকতে পারে। ফলে সবকিছু মিলিয়ে আপনি যে কারণগুলো বললেন, এগুলো সবেরই সম্মিলিত ফল, এই তিনটি কারণেরই সম্মিলিত ফল। অনিকবাবু, আপনাকে একটু সঙ্গে থাকতে অনুরোধ করব, কারণ খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা চলে আসে যে আমাদের দেশের কি ইম্প্যাক্ট হতে পারে, অলি সরকারের এই পতন আমাদের দেশে কিভাবে এর প্রভাব পড়তে পারে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৈরি হচ্ছে জোড়া ব্রিজ। ভগবানপুর 1 এবং 2 নম্বর পঞ্চায়েত এলাকায় দুই নদীর উপরে তৈরি হবে দুটি কংক্রিটের ব্রিজ। জমি অধিগ্রহণের কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লক। এখান দিয়ে বয়ে গিয়েছে দুটি নদী, একটি শিলাবতী আর একটি কেঠিয়া। এই দুটি নদীর উপরে ব্রিজ তৈরি করবে সেচ ও পূর্ত দপ্তর। দেখে শুনে রাস্তাটা হলে একটু ভালো হতো। এখন জনগণের পাবলিকের কিছু একটা আপত্তি আছে কিরকম, যে রাস্তার সাইডে রাস্তা হলেই সব থেকে ভালো রাস্তার মধ্যে। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর পঞ্চায়েত এলাকা। এখান দিয়ে বয়ে গিয়েছে কেঠিয়া নদী। ভগবন্তপুর 2 নম্বর পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী। ভগবন্তপুর 1 ও 2 থেকে নদী পেরিয়েই চন্দ্রকোনা শহরে যেতে হয়। বর্ষা ছাড়া কেঠিয়া ও শিলাবতীতে জল থাকে না, তখন হেঁটেই পারাপার করা যায়। কিন্তু দুটি নদী ফুলে ফেঁপে ওঠে বর্ষায়, তখন একমাত্র ভরসা নৌকো। তাই দীর্ঘদিন ধরে এই নদী দুটির ওপরে কংক্রিটের ব্রিজ তৈরির দাবি স্থানীয়দের। সেই মতোই ব্রিজ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই ব্রিজ দুটি তৈরি হলে উপকৃত হবেন দুই গ্রামের প্রায় 20,000 বাসিন্দা। কাঠের পোল ব্রিজ হয়েছিল, তারপরেও তো নৌকা ভেঙে গেছে, বন্যাতে অনেকবার ভেঙেছে, অনেকবার রিপেয়ার করেছে, হয়নি। এখন ইদানিং 2 বছর ধরানোও চলছে আর বর্ষাও চলছে। পোল ভেঙে যাওয়ার পর থেকে নৌকাই চলছে। ব্রিজটা যত দ্রুত গতিতে হতে পারে, মানে তাড়াতাড়ি হলে ভালো হয়। নতুন ব্রিজ তৈরি হবে, সেই মতো জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে প্রশাসন। বেশিরভাগই জমি দিতে রাজি হয়েছেন, কেউ কেউ আপত্তি জানিয়েছেন। প্রশাসন অবশ্য আশাবাদী, অনিচ্ছুক গ্রামবাসীদের বুঝিয়ে দ্রুত জমি অধিগ্রহণের কাজ শেষ করা যাবে। তো এখানে আমাদের প্রায় 1900 মতো রায়ত পড়েছে, যাদের জমিটা সরকার সরাসরি কিনে নেবেন অ্যাপ্রোচ রোড তৈরি করার জন্য। তো 80% মানুষের স্বাক্ষর আমরা, সম্মতি দিয়ে স্বাক্ষর আমরা কালেকশন করে ফেলেছি অলরেডি। 2-4 জন মানুষ আছেন যারা নতুন বাড়ি তৈরি করেছেন বা পুরনো বাড়ি রয়েছে, তাদেরকেও বোঝানো চলছে। আশা করা যায় আমরা সম্মতি দিয়ে দেবেন, কারণ সরকার যথেষ্ট ক্ষতিপূরণ দেবেন। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।